কল্যাণী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে যেসব ছাত্রছাত্রী বিভিন্ন সেমিস্টারে পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছো বা জনসংখ্যা এবং জনবসতি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো তোমাদের আজকে জনসংখ্যা ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করছি। এটা তোমাদের পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি দুটোই করানো হবে। তো আমরা প্রথমে একটু সহজ চ্যাপ্টারগুলি দিয়ে শুরু করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আস্তে আস্তে আমরা কঠিন চ্যাপ্টারগুলিতে ঢুকবো। তো যারা কল্যাণী ইউনিভার্সিটিতে মেজর নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। এছাড়া বর্ধমান ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এই বিষয়টা রয়েছে। যারা পপুলেশন এবং সেটেলমেন্ট জিওগ্রাফি নিয়ে পড়ছো তাদের মাইগ্রেশন বা পরিব্রাজন চ্যাপ্টারটি রয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মাইগ্রেশন কি জিনিস সেটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি যতটা সম্ভব সহজ ভাষায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মাইগ্রেশন কথার মানে হচ্ছে পরিব্রাজন। এবার তোমাদের মাইগ্রেশন থেকে তোমাদের মোটামুটি কোন কোন বিষয়গুলো পড়তে হবে। মাইগ্রেশন থেকে তোমাদের পড়তে হবে মাইগ্রেশনের ধারণা, মাইগ্রেশন কি কারণে হয়, এর ফলাফল কি, এটা কয় প্রকারের হয়। তারপরে মাইগ্রেশনের অনেকগুলি থিওরি রয়েছে, সেই থিওরিগুলোও পড়তে হবে। এবং এটা হচ্ছে তোমাদের এমন একটা চ্যাপ্টার যেখান থেকে তোমাদের 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন আসবেই। মানে 10 মার্ক যদি না আসে, 2 মার্ক এবং 5 মার্ক, মানে এই যে চ্যাপ্টারটা, এখান থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন এখান থেকে বাদ যাবে না। এখান থেকে অনেক প্রশ্ন হয়, 2 মার্কের প্রচুর প্রশ্ন হয়, 5 মার্কের প্রশ্ন হয় এবং 10 মার্কের প্রশ্ন হয়। তো আমরা আস্তে আস্তে কভার করব। তোমাদের মাইগ্রেশন বা পরিব্রাজনের জন্য 4টি ক্লাস লাগবে, তাহলে তোমাদের মাইগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা মাইগ্রেশনের প্রাথমিক ধারণা সম্বন্ধে জানবো এবং এর কারণগুলি সম্বন্ধে জানবো। তো তোমরা ছোটতেও পড়েছো মাইগ্রেশন সম্বন্ধে 11-12-এ। মাইগ্রেশন কথার অর্থ হচ্ছে পরিব্রাজন। এই পরিব্রাজন বিষয়টা কি? পরিব্রাজন মানে হচ্ছে সাধারণভাবে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেই ঘটনাকে বলা হয় পরিব্রাজন। কিন্তু এবার বিষয় হচ্ছে যে মানুষ তো ভ্রমণের ক্ষেত্রেও এক স্থান থেকে অন্য স্থানে যায়, অর্থাৎ ট্রাভেলিং এর ক্ষেত্রেও এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে এই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বিষয়টাকে পরিব্রাজন বা মাইগ্রেশন নাম দেওয়ার কারণ কি? এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে ট্রাভেলিং এবং মাইগ্রেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ট্রাভেলিং এর ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন হয় না। মানে তুমি কোথায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বা ভ্রমণ করতে গেলে তো তুমি 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পর্যন্ত থাকবে, দিয়ে তো তুমি আবার নিজের বাড়িতে চলে আসবে। কিন্তু মাইগ্রেশন বিষয়টা আলাদা। মাইগ্রেশন মানে হচ্ছে যে মাইগ্রেশনের ক্ষেত্রে নিজের বাসস্থান বা নিজের ঘর বা নিজের বাড়ি পরিবর্তন হয়। অর্থাৎ একটি মানুষ যখন স্থায়ী এবং অস্থায়ীভাবে নিজের বাসস্থানকে পরিবর্তন করে অন্য জায়গায় গিয়ে, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে পরিব্রাজন বা মাইগ্রেশন। মানে ধরো তুমি কোনো পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গায় তুমি থাকো, এবার তোমার কিছু কারণবশত তোমাকে মুম্বাই যেতে হলো। মুম্বাই যাওয়ার পর সেখানে তুমি 5 বছর বা 10 বছর থাকলে বা তুমি সারা জীবন থেকে গেলে, তখন সেই ঘটনাটি হবে পরিব্রাজন। এবং আবার যদি তুমি কলকাতা থেকে মুম্বাই যাও এবং 5 দিন 10 দিন পর আবার ফেরত চলে আসো ঘুরে ভ্রমণ করে বা কোনো কাজের উদ্দেশ্যে, তখন সেটা হবে ট্রাভেলিং। অর্থাৎ মাইগ্রেশন এবং ট্রাভেলিং এর মধ্যে মেন পার্থক্য হচ্ছে যে মাইগ্রেশনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন হয় এবং ট্রাভেলিং বা ভ্রমণের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন হয় না। অর্থাৎ নিজের হোম বা নিজের বাড়ি বা ঘর এটা পরিবর্তন হয় না ট্রাভেলিং এর ক্ষেত্রে, কিন্তু মাইগ্রেশনের ক্ষেত্রে হয়। তাই মাইগ্রেশনের সংজ্ঞা কি লিখবে? যদি তোমাদের 2 মার্কের সংজ্ঞা আসে তাহলে লিখবে যে মানুষ যখন বিভিন্ন কারণবশত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নিজের বাসস্থানকে পরিবর্তন করে, তখন সেই ঘটনা বা প্রক্রিয়াকে বলা হয় পরিব্রাজন বা মাইগ্রেশন। এবার
মাইগ্রেশন বিষয়টা তোমরা বুঝলে যে মাইগ্রেশন মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং নিজের বাসস্থানকে পরিবর্তন করা। এবার এই মাইগ্রেশন কেন হয়, কি কারণে হয়, এবার এই বিষয়গুলো তোমাদের বুঝতে হবে। তো মাইগ্রেশনের কজ কজ মানে মাইগ্রেশনের কারণগুলি কি কি, মানে কোন কোন কারণে ঘটে, এক্ষেত্রে তোমাদের দুটো বিষয় পড়তে হবে, যে বিষয়গুলোকে বলা হয় ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস। ফ্যাক্টরস বা ডিটারমিনেন্টস, ফ্যাক্টরস মানে নিয়ন্ত্রক, ডিটারমিনেন্টস মানে হচ্ছে নিয়ন্ত্রক। মানে এই মাইগ্রেশন বা পরিব্রাজন প্রক্রিয়াটাকে কোন কোন নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। নিয়ন্ত্রক মানে হচ্ছে যারা নিয়ন্ত্রণ করে এই মাইগ্রেশন, কোন কোন বিষয়গুলি। তো এই ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু মাইগ্রেশনকে নিয়ন্ত্রণ করে, যেই নাম দুটো তোমরা আগেও শুনেছো। একটা হচ্ছে পুশ এবং একটা হচ্ছে পুল। পুশ মানে হচ্ছে ঠেলা এবং পুল মানে হচ্ছে টানা। মানে পুল মানে হচ্ছে আকর্ষণ করা, নিজের দিকে টানা, এবং পুশ মানে হচ্ছে ঠেলে দেওয়া বা বের করে দেওয়া। তাই পুশ এবং পুল ফ্যাক্টর সম্বন্ধে তোমাদের পড়তে হবে, এবং এই পুশ এবং পুল ফ্যাক্টর তোমাদের 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য আসে, 2 মার্কের জন্য আসে। আবার এই পুশ এবং পুল ফ্যাক্টর যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু মাইগ্রেশন চ্যাপ্টার তোমরা বুঝতে পারবে না। তাই পুশ এবং পুল ফ্যাক্টর তোমাদের বুঝতে হবে। পুশ ফ্যাক্টর কি? পুশ ফ্যাক্টর মানে হচ্ছে যখন কোনো স্থানে এমন কিছু বিষয় উপস্থিত থাকে যার ফলে কি হয়, মানুষ নিজের বাসস্থানকে চেঞ্জ করতে বাধ্য হয়, তখন সেই নিয়ন্ত্রকগুলিকে বলা হয় পুশ ফ্যাক্টর। যেমন ধরো যে তুমি এমন একটা জায়গায় আছো যেখানে তোমার শিক্ষার ব্যবস্থা ভালো নেই, বা এডুকেশন বা শিক্ষার ব্যবস্থা ভালো নেই। তো তখন কি হবে, তখন তুমি ধরো মুর্শিদাবাদের কোথাও রয়েছে যেখানে মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গতে শিক্ষার ব্যবস্থা খুব একটা ভালো নেই। তখন কি করবে তুমি? তখন যদি তুমি ভালো ছাত্রছাত্রী হও, তখন তোমার একটা থাকবে, মানে পড়াশোনার ক্ষেত্রে একটা টান থাকবে যে আমি বাইরে গিয়ে কোনো জায়গায় ভালো করে পড়বো, কারণ আমাদের এখানে ভালো কোনো ব্যবস্থা নেই। তাহলে কি হচ্ছে, তুমি যে এই পশ্চিমবঙ্গতে থাকছো, এই পশ্চিমবঙ্গ তোমাকে শিক্ষার ক্ষেত্রে পুশ করছে, মানে ঠেলে দিচ্ছে, মানে তোমার বাসস্থানকে চেঞ্জ করার জন্য ফোর্স করছে। আবার পুল, পুল মানে হচ্ছে টানা। তো দেখা যাচ্ছে যে মুম্বাই বা দিল্লি বা বাইরের কোনো দেশ, রাশিয়া, ইউকে, আমেরিকা, এইসব দেশগুলোতে শিক্ষার ব্যবস্থা খুব ভালো। তো তুমি সেখানে গিয়ে পড়তে চাও, তো সেখানে শিক্ষার ব্যবস্থা ভালো হওয়ার কারণে কি হচ্ছে, তারা তোমার মতো ছাত্রছাত্রীকে পুল বা টানছে যে আমাদের এখানে এসো, আমাদের এখানে পড়াশোনা করো। তাহলে এখানে পুশ ফ্যাক্টর কোন বিষয়টা হলো? পুশ ফ্যাক্টর বিষয়টা হলো এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গতে শিক্ষার ব্যবস্থা ভালো নেই, সেই কারণে পশ্চিমবঙ্গ তোমাকে পুশ করছে, মানে ঠেলে দিচ্ছে, বের করে দিচ্ছে, বা তুমি বেরিয়ে যেতে চাইছো। এবং পুল অর্থাৎ টানছে আমেরিকার মতো দেশ যেখানে শিক্ষার ব্যবস্থা ভালো আছে, তুমি এখানে এসে পড়াশোনা করো। তো তারা কি করছে, তোমাকে আকর্ষণ করছে। তাহলে এই দুটো বিষয় আছে। পুশ মানে হচ্ছে যেগুলো তোমাকে বাধ্য করে বা ঠেলে দেয় সেই স্থান ছাড়তে, সেখানে বাসস্থান ছাড়তে, এবং পুল ফ্যাক্টর আকর্ষণ করে যে আমার এখানে এসে তুমি বাসস্থান গড়ো। তো এটাই হচ্ছে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর বা নিয়ন্ত্রক সমূহ। এবার এই পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর হচ্ছে দুটোর বিপরীত। মানে যেটা পুশ ফ্যাক্টর সেটাই পুল ফ্যাক্টর, একটা একটা তাদের দুটো প্রতিক্রিয়া রয়েছে, এই প্রতিক্রিয়াটাই তোমাদের বুঝতে হবে। তো পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের কয়েকটি নিয়ন্ত্রকগুলো রয়েছে। এই নিয়ন্ত্রকগুলোর মধ্যে প্রথম নিয়ন্ত্রক হচ্ছে ইকোনমিক ইকোনমিক্যাল ফ্যাক্টর। ইকোনমিক্যাল ফ্যাক্টর ফ্যাক্টরস এই যে লিখেছি ইকোনমিক্যাল ফ্যাক্টর, এটা পুশের ক্ষেত্রে এবং পুলের ক্ষেত্রেও, কিন্তু দুটোর বিপরীত ঘটনা। তো প্রথমে আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, এবং এটা রয়েছে এখানে আরব, বা এখানে দুবাই রয়েছে, আরব রয়েছে, কাতার রয়েছে, বিভিন্ন কিছু আহ, মানে ভালো আহ, অর্থনৈতিক দিক থেকে ভালো দেশ রয়েছে। তো এই যে ভারত, এই ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন সম্বন্ধে তোমরা জানো যে ভারতে যুবকদের জন্য কাজের অভাব রয়েছে, মানুষ এখানে কাজ পাচ্ছে না, মানুষ বেকার থাকছে। তো
তো কি করছে তারা, তারা এই ইকোনমিক্যাল কারণে যাতে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে কি করছে, তারা ভারতকে ছেড়ে তারা তারা এই আহ, আরব, তারপর দুবাই, তারপর এই সব দেশগুলোতে তারা কাজের জন্য যাচ্ছে। সে বিভিন্ন ধরনের কাজ হতে পারে, সেই কাজের জন্য তারা যাচ্ছে। তো কি এখানে বিষয়টা হচ্ছে, এই যে ভারত, এই ভারত এখানে হচ্ছে পুশ করছে মানে ঠেলে দিচ্ছে যে আমার এখানে কাজ নেই, তাই তোমার এখানে তাই তুমি এখান থেকে চলে যেতে পারো। এবং দুবাই, আরব, এইসব যাদের মানে অর্থনৈতিক দিক থেকে ভালো দেশ বা অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ, সেই দেশগুলো কি করছে, এখানে পুল করছে মানে টানছে যে তুমি এখান থেকে এখানে এসে কাজ করো, এখানে তুমি কাজের অভাব হবে না তোমার। এবং ভারতে কাজের অভাব হচ্ছে, তাহলে কি করছে, ভারত ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য বা অর্থনৈতিক কারণের জন্য ভারত তোমাকে পুশ করছে বা ঠেলে দিচ্ছে। এবং দুবাই, তারপরে আমেরিকা বা অন্যান্য যে দেশগুলো, তারা কি করছে, তারা তোমাকে টানছে বা পুল করছে। তাহলে ইকোনমিক্যাল ফ্যাক্টর, এবার এই ইকোনমিক্যাল ফ্যাক্টর বা অর্থনৈতিক নিয়ন্ত্রকগুলি বিভিন্নভাবে হতে পারে। যেমন কোনো ডাক্তার রয়েছে, তো সেই ডাক্তার ভালো ডাক্তার, কিন্তু সে এখানে যে এত পড়াশোনা করে এসেছে, কিন্তু সে তার নিজের চাহিদা মেটানোর জন্য সঠিক বেতন বা টাকা এখান থেকে ইনকাম করতে পারছে না, কিন্তু ভালো ডাক্তার। তো সে কি করবে, সে কি আর ভারতে থাকবে, সে আমেরিকা, আরব, ইউএসএ, এই তারপরে রাশিয়া, এই সব দেশগুলিতে যাবে, যাতে তার স্কিল, এই যে তার পড়াশোনা, এই যে সে জ্ঞান আরোহণ করেছে, এই জ্ঞানের সে সঠিক মূল্য পায়। তো সে কি করছে, সে নিজের দেশকে ছেড়ে যাচ্ছে অন্য দেশে, কিসের কারণে, অর্থনৈতিক কারণে। তাহলে এই অর্থনৈতিক কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিভিন্নভাবে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে হতে পারে যে একজন মানুষ ভারতের নাগরিক, কিন্তু অন্য জায়গায় গিয়ে ব্যবসা করছে, এই কারণে হতে পারে যে সে বাসস্থান চেঞ্জ করলো। তো এগুলো হচ্ছে ইকোনমিক্যাল ফ্যাক্টর বা অর্থনৈতিক কারণ। এবার এর আরো বিভিন্ন কারণ রয়েছে, যেমন 2 নম্বর হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টরস। পলিটিক্যাল ফ্যাক্টরস পলিটিক্যাল ফ্যাক্টরস মানে হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রক। রাজনৈতিক নিয়ন্ত্রকগুলি মানে, ধরো এই বর্তমান সময়ে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে। তো এই ক্ষেত্রে আমেরিকা বেশি শক্তিশালী একটি দেশ ইরানের তুলনায়। তো কি হচ্ছে, ইরানের এই যুদ্ধের সময় কি হচ্ছে, ইরানের মানুষের উপর বিপর্যয় নেমে আসছে, ইরানের মানুষ মারা যাচ্ছে বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। এটা কিসের কারণে হচ্ছে, রাজনৈতিক কারণে হচ্ছে। কিসের রাজনৈতিক কারণ, এই আমেরিকা এবং ইরানের মধ্যেকার রাজনৈতিক অসামঞ্জস্যতার কারণে এই ধরনের ওয়ার বা যুদ্ধ হচ্ছে। এবার এর ফলে কি হচ্ছে, ইরানের মানুষ মানে সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের কাছে খাবার পৌঁছাচ্ছে না, তারা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে অনেকটা ভেঙে পড়ছে। তো এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে ইরানের মানুষ কি করতে পারে, ইরানের মানুষ অন্যান্য যে দেশ যেগুলোতে শান্তির পরিবেশ রয়েছে, যেখানে ওয়ার বা যুদ্ধ বা ঝামেলা বা রাজনৈতিক কোনো ধরনের দাঙ্গা ইত্যাদি হচ্ছে না, তো তাদের ওখানে যাওয়ার একটা মানে থাকবে, যাওয়ার একটা মানে তারা ওখানে যাবে, দিয়ে ওখানে থাকবে। যেমন সুইজারল্যান্ড, নরওয়ে, ইউরোপের বিভিন্ন দেশ যেখানে শান্তির পরিবেশ রয়েছে, সেখানে ঝামেলা ঝগড়া বেশি হয় না, সেখানে যুদ্ধ হচ্ছে না। তো তাদের কি থাকবে, তারা যেন নিজের প্রাণ বাঁচাতে এই এই রাজনৈতিক কারণে যে ঝামেলা বা বা এই যুদ্ধ হচ্ছে, সেই কারণে নিজের প্রাণ বাঁচাতে বা শান্তির জীবন যাপন করার জন্য তারা নিজের স্থান পরিবর্তন করছে। কোথায় থেকে, ইরান থেকে তারা ইউরোপের বিভিন্ন দেশে তারা মাইগ্রেশন করছে বা পরিব্রাজন করছে, দিয়ে তারা বাসস্থান পরিবর্তন করছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে বিভিন্ন, সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই যে ইরানের মানুষ, এগুলোকে পুল করছে, এবং ইরান ইরান কি করছে, এগুলোকে পুশ করছে মানে ঠেলে দিচ্ছে যে আমার এই জায়গাটা তোমাদের জন্য এখন ঠিক নয় পলিটিক্যাল কারণে, তাই তোমাদেরকে আমি ঠেলে দিচ্ছি। এবং অন্যান্য দেশগুলো সেগুলোকে পুল করছে যে আমাদের এখানে এসে বসবাস করো, কারণ আমাদের এখানে শান্তি রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর বা রাজনৈতিক নিয়ন্ত্রক। এবার এই ধরনের আরো কিছু নিয়ন্ত্রক রয়েছে, যেমন 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল বা ন্যাচারাল বা প্রাকৃতিক প্রাকৃতিক কিছু ফ্যাক্টরস বা নিয়ন্ত্রক রয়েছে। প্রাকৃতিক নিয়ন্ত্রক মানে, আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে, যেই দেশগুলোতে প্রচুর পরিমাণে গরম পড়ে এবং সেখানে
মরুভূমি রয়েছে, সেখানকার পরিবেশ ভালো না, মানুষের থাকতে সমস্যা হয়, মানুষ অনেক কঠিনভাবে নিজের জীবনযাপন করে। তো এই যে সেখানকার আফ্রিকার বিভিন্ন মানুষ, তারা কি করবে, তারা একটা শান্তির জীবনযাপন চাওয়ার জন্য, যেখানে তারা ভালো একটা পরিবেশে থাকতে পারে, এত গরমের মরুভূমিতে যাতে না থাকতে হয়, তো তারা বিভিন্ন দেশে মাইগ্রেশন করে। তো এই কারণেও কিন্তু মাইগ্রেশন হয় ফিজিক্যাল ফ্যাক্টরসের কারণে বা প্রাকৃতিক কারণে। আবার কি হয়, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বন্যা হয়। বন্যা হওয়ার কারণে কি হয়, বন্যা হওয়ার কারণে মানুষজন সেই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে বাসস্থানকে পরিবর্তন করে বা নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায় এবং সেখানে জীবনযাপন শুরু করে। আবার কি হয়, ধরো এমন হলো যে কোনো একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডগুলোতে কি হয়, আইল্যান্ডগুলোতে মানে আইল্যান্ডগুলো তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে আগ্নেয়গিরির কারণে। তো দেখা যাচ্ছে যে একটা মানে অনেক হাজার হাজার বছর ধরে একটা আগ্নেয়গিরি সুপ্ত অবস্থায় রয়েছে বা সেই আগ্নেয়গিরি চলমান নেই। এবার এই আগ্নেয়গিরি চলমান নেই, এই কারণে সেখানে মানুষের বসবাস হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে 1000 বছর পর সেই আগ্নেয়গিরি আবার জেগে উঠলো। ওঠার পর কি হবে, অগ্নুৎপাত হবে। এবার এই যে অগ্নুৎপাত হওয়ার হওয়ার আগে বা অগ্নুৎপাতের কথা জেনেছে মানুষ, তো তখন কি করবে, তারা প্রাণ বাঁচানোর জন্য সেই আইল্যান্ডকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তো এই ঘটনাও হচ্ছে মাইগ্রেশন। এগুলো হচ্ছে প্রাকৃতিক বা ফিজিক্যাল নিয়ন্ত্রক। এই ফিজিক্যাল কারণেও কিন্তু মাইগ্রেশন হয়, মানে প্রাকৃতিক কারণে, এখানে মানুষের কোনো হাত থাকে না, এটা প্রাকৃতিক বা পরিবেশের কারণে এই মাইগ্রেশন গুলো ঘটে। এবার আরো কিছু মাইগ্রেশন রয়েছে, আরো কিছু নিয়ন্ত্রক রয়েছে, যেমন সোশিয়াল। এই সোশিয়ালের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় পড়ে। সোশিয়াল মানে হচ্ছে সামাজিক। সামাজিক নিয়ন্ত্রকগুলির মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে মেয়েদের বিয়ে। মেয়েদের বিয়ের ক্ষেত্রে কি হয়, ছেলেরা তো নিজের বাড়িতে থাকে, বিয়ে করে তো শ্বশুর বাড়িতে যায় না, মেয়েরা শ্বশুর বাড়িতে আসে নিজের বাসস্থান ছেড়ে। তাই মেয়েদের বিয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিব্রাজন প্রক্রিয়া দেখা যায়, যেখানে তারা নিজের বাবার বাড়ি ছেড়ে নিজের শ্বশুর বাড়িতে এসে মানে তার বাসস্থানটা পরিবর্তন হয়ে যায়, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বাসস্থান পরিবর্তন হয়ে যায়। তাহলে এটাও হচ্ছে একটা মাইগ্রেশন বা পরিব্রাজন। আবার আরো কিছু নিয়ন্ত্রক রয়েছে, যেমন শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গতে ভালো সুযোগ সুবিধা নেই, তাই মানুষ অন্য রাজ্যতে গিয়ে বা অন্য দেশে গিয়ে পড়াশোনা করছে। তাহলে এটা যেমন ভারতবর্ষতে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে যারা এমবিবিএস করতে চায়, তো যেসব ছাত্রছাত্রী নিটে চান্স পায় না কিন্তু তাদের এমবিবিএস করার ইচ্ছা আছে, তো নিটে চান্স পায় না, তখন তারা কি করে, তখন ভারতে যেহেতু প্রাইভেট কলেজ খুব একটা ভালো নেই এমবিবিএস এর ক্ষেত্রে, তো তারা কি করে, তারা রাশিয়া, ইউক্রেন, আমেরিকা ইত্যাদি দেশগুলোতে তারা এমবিবিএস করতে যায় এবং তারা সেখানে 5 বছর 7 বছর থাকে, দিয়ে তারা এমবিবিএস করে, তারপরে আরো উচ্চ লেভেলের তারা পড়াশোনা করে, দিয়ে আবার তো এই যে 5-7 বছর ওখানে থাকছে, এটাও কিন্তু পরিব্রাজন। পরিব্রাজন মানে যে একবারে বাড়িঘর ছেড়ে চলে গেল দিয়ে সারা জীবনের জন্য, এটা নয়। স্থায়ী এবং অস্থায়ী ভাবে, মানে স্থায়ী মানে হচ্ছে সে যে চলে গেল আর ফিরছে না, এটা একটা। তেমনি সে সাময়িক ভাবে 5 বছর 7 বছর 1 বছর এইভাবেও সে যেতে পারে, এটাও পরিব্রাজনের মধ্যেই পড়ে। তাই পরিব্রাজন দুই প্রকার, অস্থায়ীও হতে পারে, স্থায়ীও হতে পারে। তো এই যে শিক্ষার ক্ষেত্রে পরিব্রাজন হয়, আবার ধর্মীয় কারণে, এই সোশিয়াল ফ্যাক্টরের মধ্যে কিন্তু ধর্মীয় কারণও পড়ছে বা রিলিজিয়াস নিয়ন্ত্রকগুলো পড়ছে, কারণ এটা সামাজিক একটা বিষয়। রিলিজিয়ান বা ধর্মটা হচ্ছে একটা সামাজিক বিষয়। তো এর মধ্যে ধর্মটা পড়ছে যে যখন যেমন এটা ভারতবর্ষতে দেখা যায়, আবার অন্যান্য কান্ট্রিগুলোতে দেখা যায়, তারপর চীনে দেখা যায়। তো চীনে কি হয়, চীনে হচ্ছে যে চীনে চীন হচ্ছে কমিউনিস্ট টাইপের একটা দেশ, যেখানে ধর্মকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো তারা কি করে, তারা বৌদ্ধ ধর্মের মানুষদের উপর কিছুটা অত্যাচার করে। বা এই যে লাদাখ লাদাখ পার করে যেই জায়গাগুলো রয়েছে চীনের অন্তর্গত, সেই জায়গাগুলোতে প্রচুর বৌদ্ধ রয়েছে। তো ওই বৌদ্ধ ধর্মের মানুষদের উপর চীনের সরকার কিছু অত্যাচার করে। তো এই অত্যাচার করার কারণে কি হয়, তারা সেই দেশকে ছাড়তে বা সেই দেশটাকে ছেড়ে অন্য দেশে যেতে তাদের আগ্রহ হয় বা চলে যায়। তো এই ধরনের পরিব্রাজন ঘটে রিলিজিয়াস কারণে, বা এই ধরনের হতে পারে যে আমাদের ভারতবর্ষতে এটা তো দেখাই যায় যে ভারতবর্ষতে কাস্ট সিস্টেম রয়েছে বা জাতপাত বিষয়টা রয়েছে।
যে উঁচু জাতি নিম্ন জাতি এই বিষয়টা এখন পর্যন্ত রয়েছে বিভিন্ন রাজ্যতে, বিভিন্ন জায়গায় এই বিষয়টা রয়েছে, যেখানে উঁচু জাতির মানুষরা নিচু জাতির মানুষদেরকে খুব একটা ভালো চোখে দেখে না। তো সেই ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে 100 জন একটা পাড়াতে 100 জন উঁচু জাতির মানুষ রয়েছে এবং 10 জন নিচু জাতির মানুষ রয়েছে। সেটা এই নিচু জাতি এবং উঁচু জাতি বলতে কিছু নাই, কিন্তু ভারতে এই সিস্টেমটা চলে আসছে অনেক সময় ধরে। তো এই ধরনের কিছু মানুষ রয়েছে উঁচু জাতির নিজেদেরকে যারা মনে করে, এবং যারা অন্যান্য এই 10 জন রয়েছে তাদেরকে নিচু জাতির মনে করছে। তো তারা তাদের উপর অত্যাচার করে, অবহেলা করে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে অবাঞ্ছনা করে। এক্ষেত্রে কি করে, সেই 10 জন মানুষ বাধ্য হয় তাদের সেই জায়গাকে বা সেই পাড়াকে বা সেই অঞ্চলকে ছাড়তে এবং অন্য জায়গায় গিয়ে থাকতে। এটা তাদেরকে বাধ্য করা হয়। যারা নিজেদেরকে সকল উঁচু জাতি মনে করে তারা এই ছোট বা নিচু জাতিদের মানুষ মনে করে, তাদেরকে অত্যাচার করে। তো এই ক্ষেত্রেও ভারতে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এই কারণেও কিন্তু মাইগ্রেশন বা পরিব্রাজন হয়। আবার আরো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সামাজিক দাঙ্গা লাগলো কোনো ক্ষেত্রে, সামাজিকভাবে কোনো ধর্মীয় দাঙ্গা বা ইত্যাদির কারণেও কিন্তু মানুষ এক স্থান ছেড়ে অন্য স্থানে যেতে বাধ্য হয়। তো এগুলো হচ্ছে সামাজিক কারণ। তো এইগুলোই হচ্ছে পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের মধ্যে পড়ছে। তো এই 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 চারটি বিষয় তোমাদের মনে রাখতে হবে: ইকোনমিক্যাল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর এবং সোশিয়াল ফ্যাক্টর। এই চারটি বিষয় তোমাদের মনে রাখতে হবে। এই চারটি এই নিয়ন্ত্রকগুলোর মাধ্যমেই কিন্তু পরিব্রাজন হয়ে থাকে। এবার এই পরিব্রাজনের পরবর্তীতে আমরা প্রকারভেদগুলো পড়বো, যে পরিব্রাজনের প্রকারভেদগুলি রয়েছে। তো পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর পার্থক্য আসে, পুশ ফ্যাক্টর কাকে বলে বা পুশ ফ্যাক্টরের মধ্যে কোন কোন নিয়ন্ত্রকগুলি পড়ে সেই নিয়ন্ত্রকগুলো লিখতে হবে, এবং পুল ফ্যাক্টরের মধ্যে সেই নিয়ন্ত্রকগুলি লিখতে হবে। পুশ এবং পুল বিষয় দুটো হচ্ছে একে অপরের বিপরীত। এ এ হচ্ছে টানছে এবং এ হচ্ছে ঠেলছে, এই হচ্ছে বিষয়। এ টানছে নিজের কাছে, আকর্ষণ করছে, এবং এ বিকর্ষণ করছে। এই এই ছোট্ট বিষয়টা বুঝতে হবে, এবং এই 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 নিয়ন্ত্রকগুলো মনে রাখতে হবে। ইকোনমিক্যাল ফ্যাক্টরের কারণে কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে দুর্বল, তাই মানুষজন উন্নত দেশে চলে যাচ্ছে। আবার সামাজিকের ক্ষেত্রে আর একটা বিষয় কি, যে ভারতের মতো দেশে বা বাংলাদেশের মতো যে দেশে কি হচ্ছে, এগুলো হচ্ছে উন্নয়নশীল দেশ। আবার আফ্রিকার অনেকগুলো দেশ আছে যারা হচ্ছে অনুন্নত দেশ হওয়ার কারণে কি হচ্ছে, তাদের সঠিক সুযোগ সুবিধা নেই সেখানে। তারা ভালোভাবে ভালো খাবার খেতে পাচ্ছে না, তারপর তারা ভালো শিক্ষা পাচ্ছে না, ভালো স্বাস্থ্য সেবা পাচ্ছে না, সেখানকার হসপিটাল খারাপ, এডুকেশন সিস্টেম খারাপ, অনুন্নত জীবনযাপন করছে। তো তারা কি করবে, তারা উন্নত দেশগুলোতে যাওয়ার তাদের চাহিদা থাকবে, উন্নত দেশগুলোতে গিয়ে তাদের গিয়ে বসবাস করার চাহিদা থাকবে। এই কারণেও কিন্তু মাইগ্রেশন হয়, উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে, মানে লাইফ স্টাইলকে চেঞ্জ করার উদ্দেশ্যে কিন্তু পরিব্রাজন হয়। তো এটাও একটা সোশিয়াল কারণের মধ্যে পড়ছে, সোশিয়াল এবং ইকোনমিক্যাল কারণের মানে মধ্যবর্তী অবস্থা, বা সোশিও ইকোনমিক্যাল যেটাকে আমরা বলি আর্থ সামাজিক কারণেও হয়, যে অর্থনীতির বিষয়টাও রয়েছে এবং সামাজিক বিষয়টাও রয়েছে, সেটাকে বলবো আমরা সোশিও ইকোনমিক্যাল বা আর্থ সামাজিক। তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পরিব্রাজনগুলো হয়ে থাকে। এগুলো হচ্ছে পরিব্রাজনের নিয়ন্ত্রক, মানে পরিব্রাজনের কারণ বা নিয়ন্ত্রক, যে পরিব্রাজন কোন কোন কারণে হয় এবং পরিব্রাজন কোন কোন বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কারণগুলো তোমরা লিখতে পারবে অবশ্যই। যে ধরো তোমাদের বললো যে পরীক্ষাতে যে ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অফ মাইগ্রেশন, মানে মাইগ্রেশনের কারণগুলি আলোচনা করো, তাহলে তোমরা কি লিখতে পারবে, ইকোনমিক্যাল তখন ফ্যাক্টরের জায়গায় ফ্যাক্টরটাকে কেটে দিয়ে তখন তোমরা লিখবে কজ, ইকোনমিক্যাল কজ দিয়ে লিখবে যে কোনো একটা ভারত এবং ইয়ের মতো, ভারত, তারপরে বাংলাদেশ, তারপরে পাকিস্তান, এইসব দেশগুলোতে প্রচুর পরিমাণে জনসংখ্যা থাকার কারণে এই দেশগুলোতে মানুষের অর্থনৈতিকভাবে কাজের অনেক অভাব রয়েছে, মানুষ প্রচুর বেকার হয়ে রয়েছে। তো তারা কি করে, তারা অন্যান্য দেশ যেমন দুবাই, আমেরিকা, রাশিয়া এইসব দেশগুলোতে বা চায়নাতে কাজের জন্য তারা পরিব্রাজন করে। এটা একটা লিখলে। তারপরে পলিটিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে এই তো বললাম, পলিটিক্যাল কজ দিয়ে ইরান এবং আমেরিকার উদাহরণ দিয়ে দিবে, বিষয়টা হয়ে গেল। ফিজিক্যাল ফ্যাক্টরসের ক্ষেত্রে আফ্রিকার কিছু দেশের উদাহরণ দিয়ে দিবে, যে সেখানে পরিবেশ ভালো নয়,
অধিক উষ্ণতা থাকে, মানুষের স্বাভাবিক জীবনযাপন করতে সমস্যা হয়, বা বিভিন্ন, যেমন বাংলাদেশে অনেক জায়গায় কি হয়, বাংলাদেশে অনেক জায়গায় প্রচুর পরিমাণে বন্যা হয়। নর্থ ইস্ট, আমাদের নর্থ ইস্টে প্রচুর পরিমাণে বন্যা হয়। তো সেই জায়গাগুলোতে আমাদের নর্থ ইস্টের যে এই রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নটাতে প্রচুর পরিমাণে বন্যা হয়। এই রিজিয়নটাতে বন্যা হওয়ার কারণে কি হয়, বন্যা হওয়ার কারণে এইসব রিজিয়নগুলোতে মানুষের সংখ্যা কম রয়েছে। কারণ মানুষ এই যে আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে দিল্লি, এই উত্তরপ্রদেশ, তারপরে মুম্বাই, এই সব জায়গাগুলোতে এসে বসবাস শুরু করে এইসব বিভিন্ন কারণে। কারণ সেখানে যাতায়াত ব্যবস্থা খারাপ। তোমরা নর্থ ইস্টে গিয়ে দেখেছো, তোমরা তোমাদের এইবার রয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে, তো তোমাদের কলেজ থেকে নর্থ ইস্টে নিয়ে যাওয়া হয়। নর্থ ইস্টের সাইডে বেশিরভাগ কলেজ নিয়ে যায়। তো নর্থ ইস্টের সাইডে তোমরা দেখেছো পাহাড়ি অবস্থা রয়েছে, রাস্তাঘাট খুব একটা ভালো নাই অনেক জায়গায়। তোমরা তো রাস্তা দিয়ে গিয়েছো, কিন্তু অনেক পাড়া গ্রাম রয়েছে যেখানে রাস্তাঘাট ভালো নাই। সেখানে অনেক উঁচু উঁচু পাহাড় থেকে অনেক পাথর, বড় বড় পাথর এসে পড়ে, বাড়িঘর ভেঙে যায়, সেখানে বন্যা হয় ইত্যাদি কারণে মানুষের সেখানে জীবনযাপন খুব সমস্যা হয়। এবং তারা এই সব রাজ্যগুলোতে, পশ্চিমবঙ্গ, বিহার, ও তারপরে উড়িষ্যা, তারপরে উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, এইসব রাজ্যগুলোতে এসে বসবাস করতে থাকে। আমাদের কলকাতায় অনেক নর্থ ইস্টের মানুষ রয়েছে। তো এই কারণেই তারা চলে আসে বিভিন্ন সমস্যার কারণে। তো এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর বা প্রাকৃতিক কারণ। এখানে মানুষের হাত নেই, এটা হচ্ছে নেচারের হাতে, প্রকৃতির হাতে এই শক্তিগুলো থাকে। এর কারণে মানুষ পরিব্রাজন করে। সোশিয়াল ফ্যাক্টরের ক্ষেত্রে বললাম, বিয়ের কারণে মেয়েরা বাসস্থান পরিবর্তন করে। তারপরে আরো বিভিন্ন রিলিজিয়াস কারণ রয়েছে, ধর্মীয় কারণে। এবং সোশিও ইকোনমিক্যালি হয়তো মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য অনুন্নত দেশে রয়েছে, উন্নত দেশে গিয়ে উন্নত জীবনযাপন করার উদ্দেশ্যে। এই যে বিষয়গুলোর ক্ষেত্রে পরিব্রাজন হয়, পরিব্রাজনকে এরা নিয়ন্ত্রণ করে, এগুলোই হচ্ছে কারণ। এরপর আমরা পরের ভিডিওতে আমরা পরিব্রাজনের প্রকারভেদগুলি সম্বন্ধে জানবো। পরিব্রাজনের অনেকগুলি প্রকারভেদ রয়েছে, বিভিন্ন প্রকার, মানে শুধুমাত্র ইন্টারনাল নয়, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের প্রকারভেদগুলো সম্বন্ধেও জানবো। তো তোমরা এই পরের ভিডিওটি দেখো, এবং আজকের ভিডিওটি তোমরা কমেন্ট বক্সে এর রিভিউ জানাও যে তোমাদের কেমন লাগলো। এবং যারা যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে রেখো। আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আমরা মাইগ্রেশন চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন সম্বন্ধে জানলাম, এবং পরের ভিডিওতে আমরা মাইগ্রেশন চ্যাপ্টারের প্রকারভেদগুলো সম্বন্ধে জানবো, যে মাইগ্রেশনের প্রকারভেদগুলি কি কি। তোমরা বই দেখে একটু পড়তে পারো, এবং এর পরের ভিডিওতে আমরা মাইগ্রেশনের প্রকারভেদ শেষ করব। তারপরের ভিডিওতে মাইগ্রেশন ফলাফল এবং এখান থেকে 2 মার্ক 5 মার্ক যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আলোচনা করব, এবং একটা থিওরি করানোর চেষ্টা করব। তোমাদের 3টি বা 4টি থিওরি তোমাদের পড়তে হবে, র্যাভেনস্টাইন, লি, তারপরে গ্র্যাভিটি মডেল, এইসব থিওরিগুলো রয়েছে। তো থিওরিগুলো খুব একটা সহজও নয়, খুব একটা কঠিনও নয়। তো তোমরা একবার ভালো করে ভিডিওটা দেখে নিবে, তাহলে তোমাদের থিওরিগুলো হয়ে যায়। থিওরিগুলো 5 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবার আজকের যে ক্লাসটা হলো বা আজকের যে আলোচনাটা হলো, এখান থেকে তোমাদের প্রশ্ন কি কি আসে। প্রশ্ন, মাইগ্রেশন কাকে বলে? 2 মার্কের জন্য। মাইগ্রেশনের কারণ কি? 5 মার্কের জন্য। মাইগ্রেশনের ফ্যাক্টর বা নিয়ন্ত্রক বা ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস মানেও নিয়ন্ত্রক, ফ্যাক্টরস মানেও নিয়ন্ত্রক। তোমাদের প্রশ্ন ইংলিশে হবে, তাই একটু মনে রাখবে। ডিটারমিনেন্টস মানে হচ্ছে নিয়ন্ত্রক, ফ্যাক্টরস মানেও হচ্ছে নিয়ন্ত্রক। তো এই যে নিয়ন্ত্রকগুলো, এই নিয়ন্ত্রকগুলো 10 মার্কের ক্ষেত্রে আসে। এবার 10 মার্কের ক্ষেত্রে আসলে তোমাদের পুশ এবং ফুল ফ্যাক্টর দুটো এইভাবে বিশ্লেষণ করে আলোচনা করতে হবে। আবার প্রশ্ন আসে যে পুশ ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করো, 5 মার্কের জন্য আসে। পুল ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করো, 5 মার্কের জন্য আসে। পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য আসে 5 মার্কের জন্য। 5 মার্কের জন্য পার্থক্য আসে। তো এই আবার পুশ ফ্যাক্টর 2 মার্কের জন্য আসে, পুল ফ্যাক্টর 2 মার্কের জন্য আসে। তো তোমরা আশা করছি বুঝতে পারলে যে এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে। তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।